হ্যাঁ, সঠিক উত্তর হবে 12ই জুলাই। ঠিক আছে, আচ্ছা, সঠিক উত্তর দিয়েছো ডালিয়া, মৌমিতা, নার্গিস, সুনন্দা, মঞ্জিনা, দেবশ্রী, ফারিনা। 12ই জুলাই সেলিব্রেট করা হয় মাল্লা ডে। নেক্সট, গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট ভারতের প্রথম মাল্টিপারপাস একটা প্রজেক্ট, যেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট। এটা ভারতের কোন রাজ্য শুরু করেছে? অপশন: গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে দিয়েছো, সঠিক উত্তর হচ্ছে ডালিয়া, রাজীব, মৌমিতা, দেবশ্রী, মৌমিতা, মঞ্জিনা, ফারেনা, হিমাচল প্রদেশ, নার্গিস, সুনন্দা, ফারেনা। সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। সঠিক উত্তর দিয়েছে এভরিওয়ান, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া ডে সেলিব্রেট ইন হুইচ ডে? ম্যালেরিয়া ডে কোনো অপশন দেওয়া যাবে না। ম্যালেরিয়া ডে সেলিব্রেট করা হয় কোন তারিখে? ঠিক এভরিওয়ান, রাজীব 25 এপ্রিল, ফারেনা, মৌমিতা, ডালিয়া, দেবশ্রী, মঞ্জিনা, সুনন্দা, নার্গিস। ওকে, 25 এপ্রিল সেলিব্রেট করা হয় মালালা ডে। এই সরি, হ্যাঁ মালালা ডে, ম্যালেরিয়া ডে। মালাটা আগেরটা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গগনযান মিশন, গগনযান মিশনের জন্য এগ্রিমেন্ট করেছে ইসরো কোন দেশের সঙ্গে? কোন দেশের সঙ্গে টাই আপ করেছে গগনযান মিশনের জন্য? অপশন: রাশিয়া, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর ডালিয়া, চয়নিকা, মঞ্জিনা, মৌমিতা, দেবশ্রী। অস্ট্রেলিয়া হবে সঠিক উত্তর, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে টাই আপ করেছে গগনযান মিশনের জন্য ভারত, মানে ইসরো। ভারতের প্রথম তথা ওয়ার্ল্ডের প্রথম বৈদিক ক্লক, মানে স্থাপন করা হয়েছে কোন জায়গাতে? অপশন: ইন্দোর, উজ্জয়িনী, আগ্রা, জয়পুর। একদম সঠিক উত্তর দিয়েছো, ডালিয়া, মঞ্জিনা, নার্গিস, সুনন্দা, দেবশ্রী, ফারেনা। সঠিক উত্তর হচ্ছে উজ্জয়িনী, মানে উজ্জয়িনীতে ভারত, উজ্জয়িনীর কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে বলতো? মধ্যপ্রদেশ। উজ্জয়িনী হচ্ছে প্রথম, হুম, মধ্যপ্রদেশে অবস্থিত উজ্জয়িনী। ইন্ডিয়া's longest cable style bridge
ইন্ডিয়াস লংগেস্ট কেবল স্টাইল ব্রিজ তৈরি করা হয়েছে কোন রাজ্যে? অপশান ওড়িশা, গুজরাট, গোয়া, তামিলনাড়ু। ইন্ডিয়াস লংগেস্ট কেবল স্টে ব্রিজ মানে কেবল স্টে ব্রিজ উদ্বোধন করা হয়েছে বা তৈরি করা হয়েছে কোথায়? গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা, গোয়া। হ্যাঁ, সুনন্দা গুজরাট ঠিক আছে। ডালিয়া পারে না, পারে না, তামিলনাড়ু হবে না, গুজরাট হবে। মঞ্জিরা, মৌমিতা, নার্গিস। হুম, হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্র মোদী ইনাগুরেট করেছে। বাফটা অ্যাওয়ার্ড 2024 কোন ফিল্ম বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে? বাফটা অ্যাওয়ার্ড 2024। বাফটা অ্যাওয়ার্ড 2024 কোন ফিল্ম বেস্ট অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বাফটা অ্যাওয়ার্ড ওপেনহাইমার, ডালিয়া, মৌমিতা, নার্গিস, এভরিওয়ান ওকে। নেক্সট প্রশ্ন। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট ইন হুইচ ডে? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট ইন হুইচ ডে? বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, 2 ফেব্রুয়ারি। তুমি বলো, তুমি বলে দাও। হুম, ভেরি গুড। আচ্ছা, নতুন কটা হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নেক্সট, অটল সেতু। হুম, চলো নেক্সট, অটল সেতু কোন রাজ্যে অবস্থিত? হুম, ঠিক আছে, নেক্সট প্রশ্ন।
আচ্ছা, দেখা হয়নি, দেখা যাচ্ছে। আচ্ছা, মুম্বাই মহারাষ্ট্র দিচ্ছে, তাই তো? আর কি দিচ্ছ? একই তো, মুম্বাই মহারাষ্ট্র তো একই ভাই। মুম্বাই মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে। ঠিক আছে, মুম্বাই হবে। মহারাষ্ট্র, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে, অসুবিধা নেই। 10টা প্রশ্ন হয়েছে, 20টা প্রশ্ন। পৃথিবীর মধ্যে কোথায়, মানে ভারতের কোথায়, সরি হ্যাঁ, পৃথিবীর বা ভারতের মধ্যে কোথায় প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হলো? উত্তরটা দাও। কি হচ্ছে? কি হচ্ছে? এক মিনিট দাঁড়াও। চলো খাতা বের করো, এবার আমি করাবো, দেখাবো। ঠিক আছে, উড়িষ্যা। ওকে এভরিওয়ান, ওকে। ডালিয়া, মৌমিতা, মঞ্জিনা, সুনন্দা, সাহেলি, রাজীব, দেবশ্রী, নার্গিস, এভরিওয়ান ওকে। ঠিক আছে। তো ঠিক আছে, চলো নেক্সট। এখন আপাতত আমরা কোয়ালিটি করব। কোয়ালিটিটা হয়ে গেলে দেখছি কি করা যায়। ওকে। আচ্ছা, দেখো আজকে যে পার্টটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধান, বাংলায় বলা হয় সংবিধান সংশোধন। ঠিক আছে, এই সংবিধান সংশোধনটা কি, বিষয়টা কি? দেখো প্রথমে সংবিধান আমাদের 1950 সালে কার্যকর হয়, তাই না? আমাদের সংবিধান 1950 সালে 26-এ কত বলো তো চয়নিকা, 26-এ কত অ্যাপ্লাই কার্যকর হয়? কার্যকর হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়। ঠিক। তো 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়। এবার সংবিধান যখন তৈরি হয় তখন তো সংবিধান প্রণেতা যারা ছিল তারা হচ্ছে এগুলো তৈরি করেছে। তার পরবর্তীকালে কার্যক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। নতুন নতুন সবকিছু হলে সমস্যা সমস্যা তৈরি হয়ে যায়, সেই কারণে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দেখছি সেই সমস্যার সমাধান হচ্ছে এই আর্টিকেল গুলো বিভিন্ন সেই আর্টিকেল গুলো কি হলো সংশোধন করা হচ্ছে, অর্থাৎ সংবিধানে যে সমস্ত আর্টিকেল গুলো উল্লেখ করা হয়েছে বা নতুন নতুন সংযোজন করা হচ্ছে, এই যে সংযোজন করা বা হচ্ছে নতুন তৈরি করা, এগুলো হচ্ছে
সংবিধান সংশোধনের মাধ্যমে হয়। এগুলো করে কারা? পার্লামেন্ট করে থাকে। সংবিধান সংশোধন করে পার্লামেন্ট। এবার সংবিধান সংশোধন করতে গেলে বিভিন্ন বিষয় রয়েছে, যে বিভিন্ন বিষয় সংশোধন করতে গেলে বিভিন্ন মানে পার্লামেন্টের সদস্যদের সমর্থন দরকার হয়। ঠিক আছে? তো এরকম আর কি আমাদের ভারতের সংবিধান সংশোধনের ৩টে পদ্ধতি রয়েছে। এই ৩টে পদ্ধতিতে সংবিধান সংশোধন করা হয়। ঠিক আছে? তো এই পদ্ধতিগুলো এখন দরকার নেই, ছেড়ে দাও। এই সংবিধান সংশোধন আহ, মানে ভারত এখনো পর্যন্ত মানে at present অর্থাৎ 2025 সাল পর্যন্ত মোট কত হবে? 100 আহ, 6টা মনে হচ্ছে, খুব সম্ভবত 6টা, 106 পর্যন্ত সংবিধান সংশোধন হয়ে গেছে। ঠিক আছে? মানে 5-6 হবে এরকম, লাস্ট পর্যন্ত আপডেট এখনো। কি হয়েছে লাস্ট সংবিধান সংশোধন, কি হয়েছে গো লাস্ট সংবিধান সংশোধন? ওই ওই নারী শক্তি, মানে ওমেন ওমেন রিজার্ভেশন বিল, ওইটাই হবে লাস্ট মনে হয়। ওয়াকাব, হ্যাঁ ওয়াকাব, ওটা বিল তৈরি হয়েছে কিন্তু এখন আইন না তো হয়নি তো, ওগুলো হয়নি এখনো। রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে, জানি না সাইন করেছে কিনা, সেটা এখন চলছে মনে হয়। যাই হোক, এই যে এইগুলো হচ্ছে লাস্ট। তো আমরা এবার সংবিধান সংশোধন গুলো আমরা দেখে নেব, কোন সংবিধান সংশোধন হয়েছিল। প্রথম যে সংবিধান সংশোধন হয়েছিল সেটা হচ্ছে কত সালে? 1900 কত সালে? 1951 সালে প্রথম সংবিধান হ্যাঁ, 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়, সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ। ওকে, তো প্রথমে লেখো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন, আমি শর্টকাটে লিখছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রথম সংবিধান সংশোধন। এখানে কি করা হয়? এখানে আমাদের যে একটা সম্পত্তির অধিকার ছিল একটা, ঠিক আছে, সেই সম্পত্তির অধিকারটাকে কি করা হয়? রাইট টু প্রপার্টি, যে রাইট টু প্রপার্টির অধিকার যেটা ছিল সেটা কি করা হয়? সেটা তো 1944 মানে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টি বাতিল করা হয় 1978 সালে। মানে সেই সময় আর কি রাইট মানে প্রপার্টি আর কি আমাদের সম্পত্তি ছিল, ব্যক্তিগত সম্পত্তি ছিল, ঠিক আছে। তো এই সময় আর কি ল্যান্ড রেভিনিউ বা বিভিন্ন ধরনের তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে। সেইখানে নবম তফসিলে একটা তফসিল সংযোজন করা হয়, ঠিক আছে। একটা তফসিল সংযোজন করা হয় মানে নতুন শিডিউল, একটা নতুন শিডিউল অ্যাড করা হয় আর কি, 9th শিডিউল, SCHEDULE, যেখানে ল্যান্ডের কথা বলা হয়েছে, ল্যান্ড রিফর্ম বা ল্যান্ড রেভিনিউ, মানে ল্যান্ড, যাবতীয় ল্যান্ড সম্পর্কিত বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে। লেখো রাজস্ব সম্পর্কিত বা ল্যান্ড রেভিনিউ, রেভিনিউ রেভিনিউ NUE, রেভিনিউ বা রাজস্ব সংক্রান্ত বিষয় রয়েছে নবম তফসিলে। সালটা লিখে নাও 1951 সালে। ওকে, এরপরে যে সংবিধান সংশোধন হয়েছে সেটা হচ্ছে সপ্তম সপ্তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তবে ওটা দরকার নেই। দশমটা লেখো, 10th অ্যামেন্ডমেন্ট, 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সালে? 1961 সালে। এখানে কি হয়? এখানে দাদরা নগর হাভেলি
দাদরা নগর হাভেলি, এগুলো কি হয়, ইউটি হয়ে যায়, মানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এরপরের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেটা হচ্ছে 12তম সংবিধান সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কত সালে হয়? 1962 সালে হয়। রাজস্ব রাজস্ব সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে। হয়েছে, আচ্ছা, যেটা বললাম 12তম সংবিধান সংশোধন 1962 সালে হয়। এখানে কি হয়, গোয়া, দমন, দিউ, গোয়া, দমন, দমন ও দিউ, এগুলো কি হয়, ভারতের সঙ্গে যুক্ত হয়, ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি বলতে পারো, ভারতের সঙ্গে যুক্ত হয়। দেখো, ভারতের সঙ্গে যুক্ত হয় ইউটি হিসাবে। নেক্সট, 15তম সংবিধান সংশোধন কত সালে হয়? 1963। 1963 সালে 15তম সংবিধান সংশোধন হয়। এটা অতটা দরকার নেই, তবু আমি লিখিয়ে দিলাম। এটা হচ্ছে মানে যে সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্টে না, এই যে হাইকোর্টের জাজ, হাইকোর্টের জাজদের রিটায়ারমেন্টের বয়স 60 থেকে 62 করা হয়। হাইকোর্ট জাজ, হাইকোর্টের জাজদের অবসরের বয়স 60 থেকে 62 করা, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে 21তম সংবিধান সংশোধন, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ, সালটা কত? 1967 সাল। এখানে কি করা হয়? ইয়েস, সিন্ধি ভাষা, সিন্ধি ভাষা কি হয়, আমাদের যে অষ্টম শিডিউল রয়েছে সেই অষ্টম শিডিউলে কি হয়, সংযুক্ত হয়। ঠিক আছে, অষ্টম শিডিউলে সংযুক্ত হয় সিন্ধি ল্যাঙ্গুয়েজ। লিখে নাও, অষ্টম ভাষা সংযুক্ত হয় 8 শিডিউলে, তফসিলে সংযুক্ত হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 24তম সংবিধান সংশোধন। 24তম সংবিধান সংশোধন কত সালে হয়? 1971 সাল। এখানে কি হয়, একটা কেস হয়, এটা মানে কেস হয় বলতে গোলকনাথ কেস হয়, গোলকনাথ কেসে কি হয়, একটা রায় দেওয়া হয় যেখানে মানে মৌলিক অধিকার সংশোধন করা যাবে না আর কি। বলা হয়েছে যে এই সংবিধান সংশোধনে বলা হয় যে সংবিধানের সকল অংশ মানে মৌলিক অধিকার, হ্যাঁ, সকল অংশ সংশোধন করা যাবে না। ঠিক আছে, মানে অন্যান্য অংশ সংশোধন করা যাবে কিন্তু মৌলিক অধিকার সংশোধন করা যাবে না। এটা হচ্ছে মৌলিক অধিকার, গোলকনাথ কেসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো লেখো এখানে, বলো। 1967, সরি 67 না, 1971 সাল লেখো।
আচ্ছা, এখানে লেখো সংবিধানের সকল অংশ সংশোধন করা যাবে মৌলিক অধিকার ছাড়া। ফান্ডামেন্টাল রাইটস, দেখো সকল অংশ সংশোধন করা যাবে এক্সেপ্ট ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার ছাড়া। গোলকনাথ কেস। নেক্সট 26তম সংবিধান সংশোধন। হ্যাঁ, প্রস্তাবনা কেশবানন্দ ভারতী কেস। আচ্ছা, 26তম সংবিধান সংশোধন, এই সালটা অতটা গুরুত্বপূর্ণ না, এই সালগুলো না করলে হবে, ঠিক আছে। এই জাস্ট কততম এটা করবে, দুই একটা সাল মনে রাখতে হবে সেটা। আচ্ছা, সবগুলো লেখাচ্ছি না, কারণ সবগুলো লেখালে আবার সমস্যা হয়ে যাবে। এখানে কি করা হয়, এখানে বলেছেন যে প্রিন্সলি স্টেটগুলোকে যে বেতন এবং ভাতা সেগুলো বাতিল করা হয়। লেখো প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেট গুলোর বেতন, প্রিন্সলি স্টেট এগুলো কি জানো? ভাতা বাতিল, লিখে নাও বলছি। নার্গিস বলো তো এটা কি প্রিন্সলি স্টেট? ফারেনা বলো তো, বলতে পারবে? সুযোগ আছে। হ্যাঁ, প্রাদেশিক রাজ্য। হ্যাঁ, 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 ঠিক। প্রিন্স থেকে বুঝতে পারছো, নামটা থেকে প্রিন্সলি স্টেট মিনস হচ্ছে রাজাদের দ্বারা পরিচালিত রাজ্য, সেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। ছোট ছোট ভারতের অভ্যন্তরে সেই যখন ইংরেজরা বিভিন্ন রাজ্য দখল করছিল, সবকিছু দখল করছিল, সেই সেই সময় পলাশির যুদ্ধ হলো, তারপরে বক্সারের যুদ্ধ হলো, সেখান থেকে শুরু হলো, যুদ্ধ করে করে বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? তো যত এবারে তারপরে এমন চরম অবস্থায় পৌঁছে গেল, বিভিন্ন পলিসির দ্বারা তারা যুদ্ধের মাধ্যমে কখনো বিভিন্ন পলিসি করে আর কি ভারতের বিভিন্ন অঞ্চলগুলো দখল করতে লাগলো। এবং সেই শেষ পর্যন্ত ভারতবর্ষের মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেল যে একটা বিশাল একটা বিদ্রোহ তৈরি করে দিল, সেটা হচ্ছে মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের পরে কি হলো, সারা ভারতবর্ষ ব্যাপী একটা বিশাল বিদ্রোহ তৈরি হলো, যেটা স্বাধীনতা সে যুদ্ধ বলা যেতে পারে। তো এই বিদ্রোহের ফলে কি হয়, ইংরেজরা মানে ইংরেজ সরকার আর কি, আর এই এত বড় ভারতবর্ষের দায়িত্ব আর কোম্পানির হাতের থেকে নিয়ে রানী ভিক্টোরিয়া নিয়ে নেয়, ঠিক আছে, 1978 সালে, তাই না? রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে রানী ভিক্টোরিয়া এই ক্ষমতাটা নিয়ে নেয়। তারপরে রানী ভিক্টোরিয়া বলে দেয় যে ভাই, আমরা আর ভারতের কোনো অঞ্চল দখল করব না। তো সেই পর্যন্ত ইংরেজরা যতটুকু অঞ্চল দখল করতে পেরেছিল সেইগুলো হচ্ছে ব্রিটিশদের দ্বারা পরিচালিত রাজ্য। আর যেগুলো দখল করতে পারেনি, মানে যেগুলোতে বিভিন্ন রাজারা পরিচালিত করতো, রাজারা, সেগুলো হচ্ছে প্রিন্স, সেগুলো হচ্ছে বর্তমানে মানে সেই সময় আর কি প্রিন্সলি স্টেট ছিল, মানে রাজাদের দ্বারা পরিচালিত রাজ্য। এগুলো আর ওরা নিজেরাই শাসন করতো, তবে ইংরেজদের গোলামি করতো আর কি। যাই হোক, তো পরবর্তীকালে স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো। এবারে যখন স্বাধীন হয় 1947 সালে, যখন মাউন্ট ব্যাটেন ভাগ করে দিল, এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে ভাই, যারা প্রিন্সলি স্টেট আছে, তোমরা যদি মনে করো আলাদা রাজ্য তৈরি করতে পারো, আলাদা দেশ তৈরি করতে পারো, তোমরা তোমাদের ওই স্টেট গুলো নিয়ে আলাদা দেশ তৈরি করতে পারো, বা তোমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারো, অথবা ভারতের সঙ্গে যুক্ত হতে পারো। অর্থাৎ এই তিনটে তাদের মানে অপশন দিয়েছিল। তোমরা ভারতের সঙ্গে যুক্ত হতে পারো, যার যেটা সুবিধা বা যার যেটা ইচ্ছা, পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারো, বা তোমরা নিজেরা একটা স্বাধীন দেশ তৈরি করতে পারো। এই ক্ষমতাটা প্রিন্সিপ স্টেট গুলোকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার ভারতের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আর কি বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল কি হয়, এই সমস্ত প্রিন্সি স্টেট গুলোর রাজাদের আর কি ঠেঙিয়ে, মানে কি হয়, ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। ওইখানে ওই বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়, কারণ এই লৌহ মানব লোকটা সারা মানে ভারতবর্ষের এত 552টার মতো প্রিন্সি স্টেট ছিল, তাদেরকে মানে তাদেরকে
মানে জোরপূর্বক বা তাদেরকে বিভিন্ন পলিসির মাধ্যমে হতে পারে, রাজি করিয়ে হতে পারে, বা যুদ্ধের মাধ্যমে এই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। তবে এক্সেপশনাল ৩ টে রাজ্য ছিল যেগুলো ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। ঠিক আছে? সেটা কাশ্মীর ছিল, জুনাগড় ছিল, আর একটা হায়দ্রাবাদ ছিল। যাই হোক, এইগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। এই প্রিন্সলি স্টেটগুলোকে কি হয়, তখন স্বাধীনতা দেওয়া হয়েছিল, বলছে ভাই তোমরা আমাদের মানে আমাদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, আমরা তোমাদের বেতন দেব। ঠিক আছে? আমরা তোমাদের বেতন দেব, ভাতা দেব, তোমরা আমাদের সঙ্গে থাকো। তো বিশাল একটা সুযোগ দিয়েছে, আমরা ভারতের মধ্যে আছি আর কি, ভাতাও পাচ্ছি। তার পরবর্তীকালে আর কি, ধরো যারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, তারপরে অনেক বছর কেটে গেল, তারা মারা গেছে, এবার তার ছেলে নাতি নাতি সবাইকে ভাতা দিতে অনেক টাকা খরচা হচ্ছে ভারতের। তারপরে কি হলো, বলছি ভাই ঠিক আছে, 1971 সালে, তখন ইন্দিরা গান্ধীর সময়, ঠিক আছে, ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কি করেছিল, এদের এবার ভাতা দেওয়া যাবে না, চলো অ্যাবলিশ করে দাও, সংবিধান সংশোধন করে অ্যাবলিশ মানে সংবিধানে তখন লেখা ছিল যে এদেরকে ভাতা বেতন দিতে হবে প্রিন্সলি স্টেটগুলোর রাজাদের। ওকে, 1971 সালে ইন্দিরা গান্ধী এসে এদেরকে মানে অ্যাবলিশ করে দেয়। 1971 সালে ওই প্রিন্সলি স্টেটগুলোর যে বেতন এবং ভাতা সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়। ঠিক আছে? ইন্দিরা গান্ধী খুব ভালো, মানে অনেক কিছু করে গেছে, যে কারণে আমরা একটা এমার্জেন্সি দিয়ে ইন্দিরা গান্ধীকে খারাপ করা হচ্ছে, কিন্তু ইন্দিরা গান্ধী যা করেছে এখনো পর্যন্ত মানে হচ্ছে কোনো রাষ্ট্রের নেতা আমাদের প্রধানমন্ত্রী সেরকম করতে পারবে না, করেনি। হ্যাঁ কি না বল? এরকম প্রধানমন্ত্রী দরকার হয়, একদম মেরে ঠেঙিয়ে একদম সোজা করে দেবে। ঠিক আছে? কোনো কথা হবে না। ইন্দিরা গান্ধী, হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি উদ্দেশ্য প্রণোদিত এরকম আহ, একনায়কতন্ত্র হওয়া উচিত, মানে একটা দেশ পরিচালনার জন্য। এইসব গণতন্ত্র পর্যন্ত ছাড়ো, এই যত বেশি গণতন্ত্র তত বেশি মানুষ বাদরামি করবে আর উল্টো পাল্টা করবে ওই দেশের সঙ্গে, মানে কোনো কথা হবে না, যা বলবো তাই হবে। এটাই হচ্ছে একটা দেশ পরিচালনার জন্য ওই ইন্দিরা গান্ধী যেটা করে গেছিল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ইভেন আমেরিকার সঙ্গেও মানে চোখে চোখ রেখে কথা বলে করেছিল, তাই না? চীনের সঙ্গে মানে চীনের সঙ্গে যদিও জওহরলাল করেছিল, হ্যাঁ, অনেক কিছু কাজ করেছিল একদম স্ট্রিক্টলি। এমার্জেন্সি জারি করে যাও, প্রত্যেককে কারোর কথা বলতে দেওয়া হবে না, সব আটক করো, বেশি উল্টো পাল্টা কথা বলা যাবে না, আমি যা বলবো তাই হবে। এইরকম রাষ্ট্রনায়ক দরকার হয়। ইন্দিরা গান্ধী খুব ভালো কাজ করে গেছে। বলো রাজীব, কিছু বলতে চাইছো? 552টার মতো ছিল। আর হায়দ্রাবাদ। যাই হোক, এরপরে প্রিন্সি স্টেট হলো হয়ে গেল, লিখে নিয়েছো, আশা করি এটা বুঝতে পেরেছো সবটাই। এরপরে হবে তোমার হচ্ছে 34তম অ্যামেন্ডমেন্ট লেখো। 34 করতে হবে না, 35তম অ্যামেন্ডমেন্ট। 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1974 সাল। হ্যাঁ, ঠিক আছে, লেখো সিকিম কি হয়, সিকিম একটা অ্যাসোসিয়েটেড স্টেট হয়ে যায়। ঠিক আছে, দেখো সিকিম অ্যাসো, কি সব হচ্ছে রে ভাই, অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড স্টেট হয়, অ্যাসোসিয়েটেড সিআই স্টেট, অ্যাসোসিয়েটেড স্টেট হয় সিকিম। ঠিক আছে, সিকিম অ্যাসোসিয়েটেড স্টেট হয় কি রকম ভাবে, এই সিকিমটাও কিন্তু একটা প্রিন্সলি স্টেট ছিল। ঠিক আছে, মানে একটা স্বাধীন রাষ্ট্র বলা যেতে পারে, বলা যেতে পারে, কারণ এরা হচ্ছে রাষ্ট্র না, ঠিক ওই প্রিন্সলি স্টেটের মতো আর কি। তখনও পর্যন্ত বল্লভভাই প্যাটেল মানে এই সিকিমটাকে কিন্তু আহ, নিজের মধ্যে আনতে পারেনি। সেই তখনও পর্যন্ত এই সিকিম রাজাদের দ্বারা পরিচালিত হতো। ঠিক আছে, সিকিমের রাজা দ্বারা পরিচালিত হতো এই রাষ্ট্রটা, মানে এই জায়গাটা, এই সিকিম এটা রাজ্যটা। ঠিক আছে, তো তারপরে কি হলো, 1974 সালে কি হলো,
আহ, ওই 35তম সংবিধান সংশোধন করে কি হয়, সিকিমকে অ্যাসোসিয়েটেড স্টেট করা হয় ভারতের, ঠিক আছে, মানে সহযোগী রাজ্য, ঠিক আছে। তার পরের বছর 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সালে, 1975 সালে, ওই এমার্জেন্সির সময়, এটাও ইন্দিরা গান্ধী করেছিল। এই সময় কি হলো, এই অ্যামেন্ডমেন্টেড অ্যাক্টের মাধ্যমে কি হয়, সিকিমকে একটা ফুল ফ্ল্যাগ স্টেট করে দেওয়া হয়, ঠিক আছে। সিকিম সিকিম ফুল ফ্ল্যাগ স্টেট করা হয়। সিকিমকে ফুল ফ্ল্যাগ স্টেটের মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে বলো ইন্দিরা গান্ধী কি এমন জিনিস করেনি, সবই তো করে গেছে। ইভেন ওই পোখরান পারমাণবিক বিস্ফোরণও করে গেছে, তাই না। সেই কারণে ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসে ভালো, মানে এমার্জেন্সিটা খারাপ দিক, একটাই খারাপ দিক আছে, বাকিগুলো কিন্তু ওর নিজের, মানে পাওয়ারফুল রাষ্ট্র নেতা ছিল আর কি। সিকিম ফুল ফ্ল্যাগ স্টেট এর মর্যাদা পায়, ঠিক আছে। স্টেটটা লিখে নাও, ফুল ফ্ল্যাগ স্টেট। ওকে, তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলো, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। মনিকা এত দেরি হলো কেন? ক্লাসে মাস প্রথমে থেকে চলে আসবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না, বুঝলে। ও আচ্ছা, তুমি তো বিএড করেছো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাবে, যেটাই লাগে, জাল বিছিয়ে রাখি, তারপরে যা হবে হবে, ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আছে। নেক্সট লেখো 42তম সংবিধান সংশোধন, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা পরীক্ষায় বারবার আসে বিভিন্ন ধরনের প্রশ্ন। এটাকে বলা মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মিনি কনস্টিটিউশনাল মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা লিখে নাও। এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। কারণ এর এই 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে কি করা হয়, অনেক কিছু করা হয়, অনেক কিছু করা হয়, ঠিক আছে। এই 1976 সালে ক্ষমতায় কে ছিল বলো, প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী ছিল। তাহলে বুঝতে পারছো কেন এই মিনি কনস্টিটিউশনাল হয়েছিল। আচ্ছা, এর মাধ্যমে কি করা হয়, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল যে স্ট্রাকচার সেটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দেওয়া হয় মানে বিভিন্ন ধরনের বিষয় এখানে আনা হয়। প্রথমত প্রিয়াম্বেল, মানে প্রস্তাবনা যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেলটা প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয়। এখানে অ্যামেন্ডমেন্ট করে তিনটে বিষয় নিয়ে আসা হয়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, সেকুলার অ্যান্ড হচ্ছে ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড নিয়ে আসা হয় প্রিয়াম্বেলে। লিখে নাও, সোশ্যালিস্ট, SOCIAN, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি।
ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড সংবিধানের এই প্রস্তাবনাতে যুক্ত করা হয়। ঠিক আছে, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি মানে হচ্ছে একতা আর কি, ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড সংবিধানে যুক্ত করা হয়। ওকে, আর কি করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, দেখো ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর পার্টে আছে বলো তো, সাহেলি বলো কত নম্বর পার্টে আছে? পার্ট 4 এর এ। হ্যাঁ, পার্ট 4 এর এ তে কি করা হয়, এই ফান্ডামেন্টাল ডিউটিসটা সংযুক্ত করা হয়। অর্থাৎ এই যে আমাদের প্রত্যেকের মানে কি মৌলিক কর্তব্য, কি মৌলিক কর্তব্যটা কি বলো তো, কতগুলো মৌলিক কর্তব্য আছে? প্রথমে প্রথমে 10টা ছিল। হ্যাঁ, ওই যখন 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয় তখন 10টা মানে ডিউটি পালন করতে হবে প্রত্যেক নাগরিককে, এটা আমাদের মৌলিক কর্তব্য। সেই মৌলিক কর্তব্য কি পরে আমি আলোচনা করব। এই মৌলিক কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে। তারপরে তারপরে একটা মৌলিক কর্তব্য অ্যাড হয়, সেটা হচ্ছে এডুকেশন, তাই না? কত সালে বলো তো? 2002। ইয়েস, 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002 সালে এডুকেশন, শিক্ষা, প্রত্যেক বাবা মার মৌলিক দায়িত্ব যে শিশুকে শিক্ষা দেওয়া, এটাই সংযুক্ত করা হয়। ওকে, তো এই ফান্ডামেন্টাল ডিউটিসটা পার্ট 4 এ সংযুক্ত করা হয়। এবার বলো তো এই ফান্ডামেন্টাল ডিউটিসটা কোন দেশ থেকে নেওয়া হয়? ইয়েস, রাশিয়া থেকে এই মৌলিক কর্তব্য কনসেপ্টটা নেওয়া হয়। যদি বলা হয় মৌলিক অধিকারের কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়? ইউএসএ। ভেরি গুড, হ্যাঁ, আমেরিকা থেকে নেওয়া হয়। চলো, আমেরিকাটা ওই মৌলিক অধিকার নেওয়া হয় আমেরিকা থেকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই সময় আর কি আরেকটা বিষয় করা হয়, সেটা হচ্ছে লোকসভার মেয়াদকাল বাড়ি দেওয়া হয়। ঠিক আছে, 1900 সেই এমার্জেন্সি সিনেমাটা যখন ইয়ে করেছিলে তখন দেখেছিলে অবশ্যই, টার্ম মানে বাড়ি দেওয়া হয়েছিল যে লোকসভার মানে টার্মটা 5 বছর ছিল, ইন্দিরা গান্ধী কি করলো 6 বছর করে দেয়। ঠিক আছে, এবং 6 বছর করে দেয়, ওটা সেই এমার্জেন্সির জন্য আর কি করেছিল আর কি, যাতে আরো 1 বছর বেশি থাকতে পারে, জানে তো 1 বছর আহ, থাকলে আর কি হেরে যাবে আর কি। সেই সেই সঞ্জয় গান্ধী বলেছিল না যে এত তাড়াতাড়ি ভোট ডিক্লেয়ার করছো, হুম, এ তো হেরে যাব আমরা। হ্যাঁ, বলছে জনগণের, তারপর যেটা বললো জনগণ যা বলবে তাই হবে, অসুবিধা নেই। তারপরে হেরে গেল, তাই না? হেরে যাওয়ার পরে আবার তো সেই নতুন সরকার এলো, জনতা সরকার, অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, তো 1 বছর বাড়ি দেওয়া হয়। দেখো লোকসভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 5 বছর তো অবশ্যই, তার পরের বছর তো আবার চেঞ্জ করে দেওয়া হয়, মানে নতুন সরকার এসে আবার চেঞ্জ করে দিল না। লেখো আহ, কি বললাম, হ্যাঁ লেখো লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে 6 বছর করে দেওয়া হয়। তার পরের বছর 44তম সংবিধান সংশোধন করে আবার 5 বছর করে দেওয়া হয় পুনরায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। এর পরের যেটা হয় সেটা হচ্ছে 78তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ও হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 44তম, সরি, 1978 সালে 44তম।
ভুলে গেছে। 44তম সংবিধান সংশোধন 1978। দেখো এই 1978 সালে নতুন গভর্নমেন্ট এলো, নতুন গভর্নমেন্ট এসে অনেকগুলো সংবিধান সংশোধন করলো, যেমন ওই যে বললাম এই 5 বছর যেমন ছিল সেটা পুনরায় নিয়ে আসা হয়। লেখো আবার লেখো, লোকসভার স্থায়িত্বকাল 5 বছর করা হয়। ওখানে পাওয়ারে থাকবে বলে ইন্দিরা গান্ধী ওটা করেছিল, যে 6 বছর স্থায়িত্বকাল করে দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এবার যে কারণে ওই 1975 সালে যে এমার্জেন্সিটা হয়েছিল, এটা ইন্দিরা গান্ধী ইচ্ছা করে নিজের জন্য এটা করেছিল, এটা তো আমরা প্রত্যেকে জানলাম, মানে জানলাম এই সিনেমাটা দেখে। ঠিক আছে। সিনেমাটা দেখে নেবে, যারা দেখনি দেখে নেবে, অনেক কিছু শিখতে পারবে বলে দিলাম, হয়তো মানে ভালো লাগবে, মানে খুব সুন্দর সিনেমা, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে। এবারে কি হলো, নতুন গভর্নমেন্ট আসার কারণে আসার পরে তারা একটা সিদ্ধান্ত নিলে যে এরকম কেউ আর যেন সেকেন্ড টাইম আর কেউ এমার্জেন্সি জারি না করতে পারে। এটা করলে কি হয়, ভারতবর্ষে মানে সবকিছু ভেঙে পড়বে, পঙ্গু হয়ে যাবে, যে ইন্টারনাল কোনো কারণে এই এমার্জেন্সি ডাকা যাবে না। ঠিক আছে। তো এখানে কি করা হয়, এখানে বলা হয় যে ইন্টারনাল এমার্জেন্সি বলে কিছু হবে না, তার পরিবর্তে একটা করা হয়, সেটা হচ্ছে আর্মড রেবেলিয়ন। দেখো, ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি এই যে ন্যাশনাল এমার্জেন্সি, এই যে ন্যাশনাল জাতীয় যে জরুরি অবস্থা যেটাকে বলা হয়, এই ন্যাশনাল এমার্জেন্সি ডাকা যেতে পারে কি কারণে, ইন্টারনাল ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্স। এই ইন্টারনাল ডিস্টারবেন্সের এই যে ভারতের ভেতরে অভ্যন্তরীণ গন্ডগোলের জন্য ইন্দিরা গান্ধী এইটার উপর ভিত্তি করে এমার্জেন্সি জারি করেছিল। ঠিক আছে। এবারে এই যে কথাটা, এটাকে চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে কি করা হয়, এটাকে সাবস্টিটিউট করে করা হয় আর্ম রেবেলিয়ন। আর্ম সাবস্টিটিউট, লেখো সাবস্টিটিউট বাই আর্মড রেবেলিয়ন। এই আর্ম রেবেলিয়ন কথাটা অ্যাড করা হয়, অর্থাৎ তখনই এমার্জেন্সি জারি করা হবে যদি আর্ম রেবেলিয়ন অর্থাৎ সেনা অভ্যুত্থান ঘটে, কখনো সময় বা কোনো সময় সেনা অভ্যুত্থান ঘটে, তখনই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যাবে। তার বদলে এই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে কিন্তু আর জরুরি অবস্থা জারি করা যাবে না। পরের বছর ওই সরকার, জনতা সরকার এসে ওই মোরারজি দেশাই, সেই সময় মোরারজি দেশাই, তারপরে হচ্ছে তোমার ওই অটল বিহারী বাজপেয়ী এসে এটাই করেছিল। কারণ কেউ নিজস্ব সুবিধার জন্য, নিজস্ব সুযোগ সুবিধার জন্য এই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে এমার্জেন্সি জারি করা যাবে না। ঠিক আছে, এটাই এনেছিল জনতা সরকার। কত সালে, 1978 সাল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর পেজ নেই। বুঝতে পারছো এভরিওয়ান? প্রিয়াঙ্কা, দেবদিতা, এভরিওয়ান, প্রিয়া? ওকে, চলো নেক্সট বাকিরা। হুম। তাহলে 78তম সংবিধান হলো, 76তম সংবিধান হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একেবারে চলে যাব, সরি 78তম মানে 44তম আর 42তম, এবারে 52তম চলে যাও, 52তম। 52তম সংবিধান সংশোধন। এখানে কি করা হয়, এখানে এই দলত্যাগ বিরোধী আইনটা আনা হয়, এখন যেটা চলছে দলত্যাগ বিরোধী। এখন যদিও ভোট ফোট নেই, কোনো পার্টি মানে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। কিছুদিন আগে 2019 সালে আমরা দেখেছিলাম যে শুধু এ পার্টি থেকে ও পার্টি, ও পার্টি থেকে এ পার্টি চলছে, তাই না? তো এটা হচ্ছে দলত্যাগ করে দিচ্ছে। দলত্যাগ মানে কি, একটা পার্টি থেকে জিতে অন্য দলে চলে যাওয়া, এটা কিন্তু বেআইনি, এটা আইনি মানে লিগালি নয়। যেমন সেই মুকুল রায়, মুকুল রায় আছে না গেছে এখন? স্ত্রী মারা গেছে। আচ্ছা,
ঠিক আছে, মাঝে মাঝে নাটক করে তো, সেই পাগলা পাগলা অভিনয় করে, মানে একবার টিএমসি থেকে বিজেপিতে, বিজেপি থেকে টিএমসি যখন, মানে এরকম আর কি অভিনয় করে। তো এরকম আর কি, ওই দলত্যাগ বিরোধী, ওর নামে তো দলত্যাগ বিরোধী কেস আছে, অনেকে করছে, দলত্যাগ করে যাচ্ছে। তো এইটা করা যাবে না, এটা আনা হয়, একটা বিল আনা হয়, সেটা হচ্ছে রাজীব গান্ধী সময় আনা হয়, ঠিক আছে। 1952 সালে, দেখো 1952 সালে দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। 52তম সংবিধান, আমি সালটা বুঝেছি, 1900 মানে 52তম সংবিধান সংশোধন 1985 সালে, ঠিক আছে। 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইনটা আনা হয়, ঠিক আছে। এবং কততম শিডিউলে যুক্ত হয়, দেখো 10th শিডিউল, তফসিল, হবে তফসিল, তফসিল না, তফসিল। এরপরে লেখো 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, 1989 সালে ভোটাধিকারের বয়স, ভোট দেওয়ার বয়স, আচ্ছা ভোট দেওয়ার লিখে নাও, ভোট দেওয়ার বয়স কত থেকে কত করা হয়, 21 থেকে, হ্যাঁ হ্যাঁ, 21 থেকে 18 করা হয়, ঠিক আছে। তো আগে ভোট দিতে গেলে 21 বছর বয়স হতে হতো, এখন ভোট দিতে গেলে 18 বছর বয়স হলেই হবে। তো এটা নিয়ে আসা হয় 1989 সালে, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আনা হয়, 21 বছরের বয়স থেকে 18 বছর করা হয়, ঠিক আছে, ওকে। এরপর এরপরে দেখো 69 69তম সংবিধান সংশোধন। এখানে কি করা হয়, এখানে একটা কনস্টিটিউশনে কি করা হয় বলো, হ্যাঁ, ন্যাশনাল ক্যাপিটাল করা হয় কাকে, দিল্লিকে, ঠিক আছে। ন্যাশনাল ক্যাপিটাল করা হয় ইউনিয়ন টেরিটরি, ইউটি, ইউটি ছিল, ঠিক আছে। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটালের মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটালের, ক্যাপিটাল যে টেরিটরি সেটার মর্যাদা দেওয়া হয়। চলো নেক্সট লেখো 71 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 71তম সংবিধান সংশোধন। এখানে কি করা হয়, এখানে কি করা হয়, এখানে চারটে না, তিনটে ল্যাঙ্গুয়েজ, মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি, কোঙ্কনি ও নেপালি, এই তিনটে ভাষাকে 8ম শিডিউলে যুক্ত করা হয়, যুক্ত করা হয়। মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি, এই তিনটে ভাষাকে 8ম শিডিউলে যুক্ত করা হয়, হয়েছে। নেক্সট 73তম সংবিধান সংশোধনী। এই 73তম সংবিধান সংশোধনীতে কি করা হয় বলো, বলে দাও।
হুম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে। 71 ওটা হচ্ছে 92 সালে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে মানে সাবস্টিটিউট করা হয়, মানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আনা হয়। 69 এই তো লেখা আছে, 69 সংবিধান সংশোধনের মাধ্যমে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হয়। অষ্টম শিডিউলে যুক্ত করা হয়, অষ্টম শিডিউলে যুক্ত করা হয়। অষ্টম শিডিউলে যুক্ত করা হয়। মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি ভাষাকে অষ্টম শিডিউলে যুক্ত করা হয়। আচ্ছা, পঞ্চায়েত রাজ ব্যবস্থা ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিয়ে আসা হয় কত সালে? ১৯৯২ সালে। ১৯৯২ সালে। ওকে, এটা কত নম্বর শিডিউলে অ্যাড করা হয়? হুম, 11 নম্বর তফসিলে সংযুক্ত করা হয়। এর পরের সংবিধান সংশোধনী হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনী। সিএএ মানে হচ্ছে ক্যারা, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ১৯০০ কত? এটা ১৯৯২। এখানে কি করা হয়? পঞ্চায়েত হলো, এবারে কি হবে? মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। পৌরসভার কথা বলা হয়, এটা ১২ নম্বর শিডিউলে, ১২ নম্বর তফসিলে। পৌরসভার কথা বলা হয়। হয়েছে? আচ্ছা, এরপরে লেখো ৮৬তম সংবিধান সংশোধন। ৮৬তম সংবিধান সংশোধন এটা কত সালে হয়? ২০০২ সালে, একটু আগে বলে দেওয়া হলো। এখানে কি করা হয় বলো? একটা নতুন, ইয়েস, হ্যাঁ, এখানে added a new article, added a new article, article, added মানে যুক্ত হয়, added a new article 31 এর এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে রাইট টু এডুকেশন। এখানে সংযুক্ত করে এখানে কি বলা হয়, কি লেখা হয়? যে ভাই, প্রত্যেক বাবা মার মৌলিক কর্তব্য ৬ থেকে ১৪ বছর বয়সী সব শিশুকে শিক্ষা দেওয়া বাবা মায়ের, পেরেন্টস এর ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, এটা লিখে দিই। শিক্ষা দেওয়া মৌলিক কর্তব্য। হয়েছে? ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষা দেওয়া, শিশুদের শিক্ষা দেওয়া বাবা মার মৌলিক কর্তব্য। এটা ২১-এর ১ নম্বর আর্টিকেলে সংযুক্ত করা হয়, ঠিক আছে। বুঝতে হলো? চলো,
তাহলে এখান থেকে আমরা কি কি পড়লাম? আচ্ছা ঠিক আছে। 73তম, 74তম এগুলো খুবই পরীক্ষায় আসে। 86তম হয়েছে। আচ্ছা হ্যাঁ, 51A ওইটা হচ্ছে মৌলিক ডিউটি, মানে মৌলিক ওই মৌলিক অধিকার এটা। হ্যাঁ, এটা মৌলিক অধিকার। এটা লিখে না, এটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার, এটা মৌলিক অধিকার যেমন, আর মৌলিক কর্তব্য মধ্যে পড়ে যাচ্ছে, এটা মৌলিক অধিকার হবে। হ্যাঁ, এটা ধরতে গেলে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল মানে রাইটস, মানে শিশুকে শিক্ষা দেওয়া, মানে শিশুর শিক্ষা পাওয়াটা মৌলিক অধিকার, আর শিক্ষা দেওয়াটা মৌলিক কর্তব্য। ঠিক আছে। আচ্ছা এরপরে এইটি নাইন, সংবিধান সংশোধন 2003। ঠিক আছে। এখানে কি করা হয়? এখানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, ঠিক আছে, কমিশন গঠন করা হয়। লেখো একটু SC ST শর্টকাটে লিখি। ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এর জন্য পৃথক কমিশন গঠন করা হয়। কমিশন গঠন করা হয়। নেক্সট, হ্যাঁ ওটা আসছি পরে। 91তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এখানে কি করা হয়? 91তম সংবিধান সংশোধন 2003 সালে। এখানে লোকসভায় একটা আইন আনা হয়, যেখানে বলা হয় যে মন্ত্রিসভাতে, যে মন্ত্রিসভা থাকবে না, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী, সেচ মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, পরিবহন মন্ত্রী, হ্যাঁ কয়লা মন্ত্রী, তেল মন্ত্রী, এত সব মন্ত্রী থাকে না, ক্যাবিনেট মন্ত্রী। হ্যাঁ, তাহলে মন্ত্রীর সংখ্যা কত হবে? মোট সদস্যের, মোট সদস্যের 50% হতে হবে। ঠিক আছে, মানে যদি টোটাল মেম্বার হয় 100 জন, তাহলে এর 15% মানে 15%, মানে সব সব মন্ত্রী মিলিয়ে, টোটাল মন্ত্রী, টোটাল মন্ত্রী হবে 15%, মানে 100 জন হলে 15 জন মন্ত্রী থাকবে, আর 200 জন থাকলে 30 জন মন্ত্রী থাকবে। আর ওর মধ্যে এবার ভাগ হবে ক্যাবিনেট থেকে শুরু করে। ঠিক আছে, যেমন ধরো আমাদের টোটাল মানে লোকসভায় মানে লোকসভার সিট কটা? হ্যাঁ, 543 টা সিট আছে, তার মধ্যে কটা তাহলে মন্ত্রী হবে বলো? 15% বার করতে হবে।
হ্যাঁ ওই 545, এবার 545, এবারে 545-এর মধ্যে সব মানে দুটো ফাঁকা আছে, ঠিক আছে, দুটো ফাঁকা আছে সেইখানে 543। আচ্ছা এরপরে দেখো 91 হয়ে গেছে। ঠিক আছে 91 হলো। আচ্ছা এরপরে চলো 93। 93 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে এই 93 কেন 92টা বাদ গেল, 91 92 হবে তো, 92 করো আগে। ঠিক আছে এখানে অষ্টম শিডিউলে 2003 অষ্টম তফসিলে কি করা হয়, চারটে ভাষা যুক্ত করা হয়। কি কি, बोरो, डोगरी, मैथिली, मैथिली আর কি, সাঁওতালি। बोरो, डोगरी, मैथिली এবং সাঁওতালি এই চারটে ভাষা যুক্ত করা হয়। এবং হয়ে বর্তমানে সেই ভাষার সংখ্যা কটা হয়, 22টা। ঠিক আছে 22টা ভাষা হয়। আচ্ছা চলো নেক্সট। এবার লেখো 96তম, এটা দরকার নেই অতটা, এগুলো অতটা পরীক্ষায় আসে না। 96টা, 96টা লিখতে হবে না, ছেড়ে দাও, এক্সট্রা বার্ডেন দিয়ে লাভ নেই। 96তম, এখানে ওই ওড়িশা ভাষাটাকে ওড়িয়া করা হয়, ওড়িয়া মানে যে ওয়ার্ড, উড়িষ্যা ভাষা থেকে ওড়িয়া করা হয়। হ্যাঁ এবার চলো 100তম অ্যামেন্ডমেন্ট, 100তম সংবিধান সংশোধন। হ্যাঁ লেখো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, 2019 সাল, এই না 19 সাল না, 15, হ্যাঁ 15। ভারত বাংলাদেশ, এই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়, মহল চুক্তি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ভারত ও বাংলাদেশের মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়, মানে ভারতের কিছু কিছু অঞ্চল, ঠিক আছে, এই বর্ডার ধরো আছে, এই বর্ডার তো এরকম কাঁটাতারে সব জায়গায় বেড়া নেই, কিছু কিছু জায়গা আছে কি হয়, মানে এটা ধরো বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, তো ইন্ডিয়া বাংলাদেশের কিছু অংশ এখানে আছে, আবার ভারতের কিছু অংশ এখানে আছে, তো এরকম 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 বর্ডার এরকম আছে, ফলে কি হয় এই অঞ্চলগুলো ভারতের মধ্যে পড়ছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশে, মানে বাংলাদেশি, আর এই অঞ্চলগুলো ধরো বাংলাদেশের মধ্যে পড়ছে কিন্তু অ্যাকচুয়ালি এরা ইন্ডিয়ান, ফলে কি হয় এরা কি হয় কোনো জায়গায় সুযোগ সুবিধা পায় না, ভারত ও বাংলাদেশে কোনো দেশের নাগরিকও এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেইখানে কি হয় এই ছিটমহল বিনিময় হয়, এর মাধ্যমে এই হাসিনা আর
মোদির সঙ্গে চুক্তি হয়। চুক্তির ফলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলটা ছেড়ে দেওয়া হয়, মানে প্রায় 51টা অঞ্চল ভারতের মধ্যে আসে, বাকি হচ্ছে কত 90টা না কত কটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় এই ছিটমহল চুক্তির মাধ্যমে। তো এটা হচ্ছে ছিটমহল চুক্তি। ওটা 100তম। হ্যাঁ। হুম। মিউট করে দাও। আচ্ছা, এরপরে 101 কি হবে? 101 ইয়েস, জিএসটি। 101 জিএসটি। 102 103 104। বলো এইগুলো কি হবে? 100 দিয়ে কি হবে? হুম, ব্যাকওয়ার্ড ক্লাস। ব্যাকওয়ার্ড ক্লাস, এটা ওই 2019 হবে মনে হয়, 2003, 2018। 103 কি হবে? পিডব্লিউএস, এটা কত সাল? এটা কোনটা? কোনটা? 101 এটা 2015। হুম, জিএসটি 17। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিএসটি 17, আচ্ছা আচ্ছা। আমি বললাম ল্যান্ড, জিএসটি 17, হ্যাঁ সেই 17 সালে জিএসটি চালু না। আচ্ছা, ইডব্লিউএস 2019। আচ্ছা, লাস্টে হচ্ছে ফোর্থ, এই 104তম, এটা হচ্ছে তোমার এসসি এসটি নাকি? হুম, এসসি এসটি রিজার্ভেশন 10 বছর বাড়ানো হয়। 105 ওমেন রিজার্ভেশন বিল কি? এগুলো হুম, আচ্ছা আচ্ছা। 105, 106টা ওমেন রিজার্ভেশন। 106 ওমেন রিজার্ভেশন। হুম, 2023 এটাই লাস্ট ওমেন রিজার্ভেশন বিল। হুম হুম, 105। হুম হুম, হুম।
হুম। আচ্ছা আচ্ছা। এবারে যে ওবিসি কেসটা, এখানে তাহলে তো মানে একটা রায় দিল না হালকা করে, এই পেপারে দিল, ওইটা তো মানে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, বাতিল হলো নাকি? যেটা ওই রাজ হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওইটা তবে একটা সেই দুজন বিচারপতি বলেছিল না, বললো না যে ওবিসি কেস রিলেটেড রাজ্য সরকারের যে মানে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাই, তাহলে কি পেপারগুলো ভুলভাল দিচ্ছে নাকি? রাজ্য সরকার যে রায় দিয়েছে বা হাইকোর্ট যা রায় দিয়েছে সেটাই পেপার কাটিং কয়েকটা দেখছিলাম তো, পেপার কাটিং ঠিক। হ্যাঁ হ্যাঁ, পেপার দেয়নি, হ্যাঁ নিউজ চ্যানেলগুলোই দিয়েছে। হুম হুম। ঠিক আছে, তাহলে এই 106 পর্যন্ত করে নেবে, হ্যাঁ 106 পর্যন্ত হয়েছে আপাতত। তো এই হলো মোটামুটি আমাদের সংবিধান সংশোধন সম্পর্কিত সমস্ত ধরনের ইনফরমেশন। ঠিক আছে, এর মধ্যেই পরীক্ষায় আসবে, এর বাইরে প্রশ্নই আসবে না। আসবে আসবে হয়তো, সে খুব মানে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, এবারে আমাদের একটু সলভ করলে হয়ে যাবে। এর বাইরে যদি প্রশ্ন আসে তোমাকে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, এর বাইরে প্রশ্নই হবে না। ডাব্লিউবিপি কেন, সমস্ত মানে পরীক্ষা। হুম। হ্যাঁ, এই দেখো 106তম সংবিধান সংশোধনে কি করা হয়, কিছুদিন আগে একটা বিল আনা হলো না, মোদী সরকার আনলো, যেটা হচ্ছে যে লোকসভা এবং হচ্ছে রাজ্যসভাতে যে মহিলাদের, ঠিক আছে মহিলাদের এক 30% সংরক্ষণ, 33%, হ্যাঁ 33% সংরক্ষণের কথা বলা হয়, রিজার্ভেশন। এই 33, দাঁড়াও, 33 মানে এক তৃতীয়াংশ মানে কত হবে? 33, হ্যাঁ 133 মানে 33%, 33 জন, 100 জনের মধ্যে 33 জন হচ্ছে ওম্যান থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রিজার্ভেশন বিলে আনা হয়। কোথায় কোথায়? লোকসভাতে। আগে কি ছিল, আগে ছিল পঞ্চায়েতে ছিল এরকম সিস্টেম, তাই না? সেইখানে পঞ্চায়েতে সব মহিলারা দাঁড়ায়, দেখবে মহিলারা দাঁড়ায় আর মহিলার বরগুলো আর কি ইয়ে করে আর কি, সবকিছু চালায়। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, ঠিক আছে। তো এই হলো অ্যামেন্ডমেন্ট বিল। এবার এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখি, প্রশ্ন করি কে কতটা উত্তর দিতে পারে। 105-এ কিছু নেই, ওই যে ওবিসি সংক্রান্ত একটা কেস, ওবিসি সংক্রান্ত কেস, লেখো ওবিসি রিলেটেড কেস। ওবিসি 103টা হচ্ছে ইডব্লিউএস, মানে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 10% রিজার্ভেশন। আর 105 হচ্ছে ওবিসি রিলেটেড ম্যাটার। এমার্জেন্সি করা যাবে না এরকম বলা হয়নি, আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যায়, যেহেতু আগে ইন্টারনাল ডিস্টারবেন্স মানে কি, আভ্যন্তরীণ গোলযোগের কারণে তুমি এমার্জেন্সি জারি করতে পারো, তুমি প্রধানমন্ত্রী আছো, রাষ্ট্রপতি দিয়ে দিয়ে তুমি বাধ্য করে ইমার্জেন্সি জারি করতে পারো। ঠিক আছে, কিন্তু এখানে বলে দেওয়া হয় যে আর ইমার্জেন্সি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে কারণে ইমার্জেন্সি রাখা যাবে না।
কি বললাম, ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে ইমার্জেন্সি ডাকা যাবে না। ঠিক আছে, ইমার্জেন্সি তুমি তখনই ডাকতে পারবে যদি আর্ম রেভিলিয়ন হয়, মানে সেনা অভ্যুত্থান ঘটে। অর্থাৎ আমাদের যে সেনাবাহিনী আছে তারা যদি মনে করে, যেমন পাকিস্তানে মাঝে মাঝে হয় না সেনা অভ্যুত্থান, সেনারা এই সব কিছু পরিচালনা করে, এই এখন যেমন বাংলাদেশে সেনারা পরিচালিত করছে। ঠিক আছে, ওকে। তো সেনা অভ্যুত্থানের কারণে কি হবে, এমার্জেন্সি জারি করা যেতে পারে, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য হবে না। চলো ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু ইন্ডিয়া কনস্টিটিউশন ওয়াজ মেড ইন ইয়ার। কত সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করা হয়? চলো উত্তর দাও। আচ্ছা, ফার্স্ট পেজ। পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নেই, আমি এটা পিডিএফ হয়ে যাবে, পিডিএফটা দিয়ে দেবো, বুঝলে? সব দেওয়ার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট। ওকে, কি হলো, কোথায় উত্তর পাচ্ছি, কোথায় কেউ উত্তর দেওনি? আচ্ছা আচ্ছা, এখানে দিয়েছিলেন। হুম হুম হুম, ঠিক আছে। ওকে, সাহেলি, ডালিয়া, ফারেনা, সুনন্দা, রাজীব, নার্গিস, চয়নিকা, দেবদিতা, দেবশ্রী, মঞ্জিনা, সুতপা। ওকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। When Constitutional Amendment Act granted the right to education for all Indian citizens, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়? হয়েছে? নেক্সট। ওকে এভরিওয়ান, 86 86 86। নেক্সট প্রশ্ন। 86তম সংবিধান সংশোধন, উত্তর সঠিক দিয়েছে চয়নিকা, ডালিয়া, রাজীব, সুতপা, নার্গিস, সুনন্দা, ফারেনা, দেবশ্রী, সাহেলি, মঞ্জিনা। ওকে, নেক্সট প্রশ্ন। which article of the constitution provided the parliament the power, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার জন্য কত নম্বর আর্টিকেলে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে? এটা প্রথমে লিখে দেওয়া উচিত ছিল, আমার মাথায় অতটা ছিল না। হ্যাঁ, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, মানে সরি, হ্যাঁ, কত নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে? ঠিক আছে, ফারেনা, ডালিয়া, সোহেলি, মঞ্জিনা, নার্গিস, এভরিওয়ান। ওকে, 368। চলো নেক্সট। which amendment empowered which amendment empowered the state to make a provision for reservation, uh, promotion in government job
in favor of scheduled caste and scheduled tribes? ইউপিএসসি প্রশ্ন। হুম হুম Next, which amendment of the Constitution reduce the voting age 21 to 18? সঠিক উত্তর হবে মঞ্জিনা, ডালিয়া, রাজীব, এই না রাজীব না, দেবদিতা, নার্গিস, সুনন্দা, দেবশ্রী, সুতপা, ফারেনা, চয়নিকা। নেক্সট, ৭৩তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? ৭৩তম সংবিধান সংশোধনের কি বলা হয়েছে? মানে কি, কোন বিষয়ের কথা উল্লেখ আছে ৭৩তম সংবিধান সংশোধন? ঠিক আছে, পঞ্চায়েত 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 পঞ্চায়েত। আচ্ছা, ডালিয়া, দেবদিতা, দেবদিতা তো নাকি ঠিক বলছি তো, না দেবাদিতা? ঠিক আছে, রাজীব, মঞ্জিনা, চয়নিকা, নার্গিস, সুতপা, সুনন্দা, দেবশ্রী, ফারেনা, সহেলি, প্রিয়া। পঞ্চায়েত রাজের কথা উল্লেখ করা আছে ৭৩তম আর্টিকেলে। নেক্সট, the amendment of the constitution can be initiated by, the amendment to the constitution can be initiated by, okay? প্রশ্নটা বললাম, the amendment, আবার বলছি, the amendment to the constitution can be initiated by option only Lok Sabha, only Rajya Sabha, only state legislature, both house of parliament. মানেটা কি? মানে হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট কি করতে পারে, করতে পারে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা রয়েছে কার? সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে কার? ভাই ভাই উত্তর কি দিচ্ছ? ভুলভাল দিচ্ছ কেন? একটাই সঠিক উত্তর পেয়েছি, দুটো। লোকসভা কেন শুধু করবে? বোথ হবে। হ্যাঁ, পার্লামেন্ট মানে লোকসভা এবং রাজ্যসভা দুজনের ক্ষমতা, মানে দুজন পারবে। একমাত্র লোকসভা যদি মনে করে ক্ষমতা মানে সংবিধান সংশোধন করবে তা কিন্তু নয়। লোকসভায় একটা বিল পাস হলে সেটা রাজ্যসভায় যাবে, ঠিক আছে? রাজ্যসভায় গেলে মানে রাজ্যসভা সেটা ছেড়ে দেবে, দিলে হচ্ছে রাষ্ট্রপতি সাইন করবে, করলে তারপরে অ্যাক্টে পার্লামেন্ট, মানে পার্লামেন্ট। এবার লোকসভা, এই দেখো পার্লামেন্ট তিনটে জিনিস নিয়ে গঠিত। এই লাস্টে পার্লামেন্ট দিয়েছে মঞ্জিরা, এই পার্লামেন্টটা হচ্ছে একদম পারফেক্ট আনসার, ঠিক আছে? আইদার হাউস অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টের যে কোনো, মানে আইদার বলছে ওই রাষ্ট্রপতি তো লাগবে, রাষ্ট্রপতির সাইন দরকার হবে একটা অ্যামেন্ডমেন্ট পাস হতে গেলে, নাহলে তো হবেই না। নেক্সট, হাউ মেনি ওয়ে ক্যান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বি ডান? কতগুলি পথে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে
সংবিধান। ইয়েস। সোহেলি, ফারেনা, মঞ্জিনা, দেবশ্রী, না সাহেলি, এই সরি না, নার্গিস, তাই তো? চয়নিকা, সুনন্দা, ডালি, তিনটে ভাবে। আচ্ছা, এবার আমি রেকর্ডিংটা অফ করি।